শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের বই দরজার ওপাশে। আজ শেষ পর্ব। আরে হিমু, প্লেজেন্ট সারপ্রাইজ, এসো এসো। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। আমাকে দেখে উচ্ছ্বসিত হবার কোনো কারণ নেই, কিন্তু বড় ফুপা উচ্ছ্বসিত। তার মুখ ভর্তি হাসি। আমি শঙ্কিত বোধ করলাম। মুখে হাসি টেনে এনে বললাম, আজ 1 তারিখ ফুপা। ফুপা বললেন, অবশ্যই আজ 1 তারিখ। তোমার অ্যালাউন্স খামে ভরে রেখেছি, এখন বলো কি খাবে। গতবার কফি খেতে চেয়েছিলে, দিতে পারিনি। দিস টাইম আই হ্যাভ কফি, গুড কফি। খাবে? আরাম করে বসো, মনে হচ্ছে অনেকদিন পর তোমাকে দেখছি। আমি বললাম, আপনাকে এত খুশি খুশি লাগছে কেন ফুপা? ফুপা বললেন, খুশি খুশি লাগছে? হ্যাঁ, খুশির কারণ ঘটেছে। কারণটা বলার আগে তোমার উপর যে এম্বার্গো ছিল তা উঠিয়ে নেওয়া হলো। নো এম্বার্গো। ইচ্ছে করলে তুমি এখন আমার বাড়িতে যেতে পারো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের সঙ্গে বাস করতে পারো। এক কাজ করতে পারো, আজই আসো, সন্ধ্যার পর আসো, ডিনার করো আমাদের সঙ্গে। আমি বললাম, ঠিক আছে ফুপা, যাব, এখন যাই। বড় ফুপা বিস্মিত হয়ে বললেন, এম্বার্গো কি জন্য উঠিয়ে দেওয়া হলো জানতে চাচ্ছ না? না ফুপা। আশ্চর্য ব্যাপার, সামান্য কৌতূহল কি বোধ করছো না? আমি বললাম, এম্বার্গো নেই, এটাই বড় কথা। কেন নেই তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ফুপা বললেন, আরে বসো তো, বলি কি জন্য এম্বার্গো বাতিল হয়েছে। আমি বললাম, সন্ধ্যাবেলা যখন যাব তখন শুনবো। ফুপা বললেন, আহা, এখনই শোনো, তোমার কৌতূহল না থাকতে পারে, আমার বলার আগ্রহের দাম দেবে না? আরাম করে বসো, তোমার পা উঠিয়ে বসার অভ্যাস। পা উঠিয়ে বসো, কফি খাও। এই কফিটা তোমার জন্যই আনানো। ওই দিন কফি খেতে চাইলে দিতে পারলাম না। আমি বসলাম। আনন্দিত মানুষের মুখের দিকে তাকানো আনন্দময় ব্যাপার। ফুপাকে দেখে ভালো লাগছে। তাছাড়া মুখে যাই বলুক, আমাকে বেশ পছন্দ করেন। হেমো। জি। বাদল বলে তোমার নাকি অনেক ক্ষমতা টমতা আছে, বলো দেখি আমি কি জন্য খুশি। আমি বললাম, বাদল সম্পর্কে আপনার দুশ্চিন্তা দূর হয়েছে বলেই আপনি খুশি। ও দেশের বাইরে চলে যাচ্ছে, খুব সম্ভব আমেরিকা। ফুপা অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। হতভম্ব ভাব খানিকটা কাটার পর বিড়বিড় করে বললেন, আসলেই তোমার ক্ষমতা আছে। ইয়েস, ইউ হ্যাভ পাওয়ার। বাদল ভুল বলেনি। আমি ইমপ্রেসড, থোরলি ইমপ্রেসড। ফুপা ঘোর লাগা চোখে তাকিয়ে আছেন। আমি তার ঘোর অনেকখানি কাটিয়ে দিতে পারি। বাদল বাইরে চলে যাচ্ছে এটা বলার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আমি অনুমান থেকে বলেছি। যেহেতু ফুপা আমার উপর থেকে এম্বার্গো তুলে নিচ্ছেন, সেহেতু আমি ধরে নিয়েছি বাদলকে নিয়ে তার আর কোনো ভয় নেই। আমেরিকা যাত্রার ব্যাপারটাও সহজ অনুমান। বাদলের বড় বোন রিনকি আছে আমেরিকায়, সেই ব্যবস্থা করেছে। হিমু। জি ফুপা। আমি সত্যি অবাক হয়েছি। সুপারন্যাচারাল পাওয়ার তাহলে মানুষের আছে? আমি বললাম, তা আছে। উনি বললেন, ভবিষ্যৎ তুমি কি কিছু বলতে পারো? আমি বললাম, সবাই খানিকটা পারে। ফুপা বললেন, না না, সবাই পারে না, এটা সবার পারার ব্যাপার না। আচ্ছা, আমার ভবিষ্যৎ কি বলো তো? আমি বললাম, আপনার ভবিষ্যৎ খুব ভয়াবহ। ফুপা হকচকিয়ে গেলেন। চট করে তার চোখ বড় বড় হয়ে গেল। তিনি জড়ানো গলায় বললেন, কেন?
আমি বললাম, ফুপা, আপনার জীবন হবে নিঃসঙ্গ, প্রচুর মদ্যপান করবেন, 2 বছরের মাথায় বড় ধরনের স্ট্রোক হবে, যদি বেঁচে যান তাহলেও সমস্যা, ফুপুর সঙ্গে খিটিমিটি লেগেই থাকবে, শেষটাই এমন দাঁড়াবে যে দুজন থাকবে 2 বাড়িতে। ফুপা অবাক হয়ে বললেন, এসব তুমি কি বলছো? আমি বললাম, যা ঘটবে তাই বলছি ফুপা। ফুপা বললেন, তোমার আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছো না অনুমান থেকে বলছো? আমি বললাম, আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছি, তবে লজিকও একে সাপোর্ট করবে। মেয়ে কাছে নেই, ছেলেও চলে যাচ্ছে, নিঃসঙ্গ হওয়াটা তো স্বাভাবিক। সামনের বছর রিটায়ার করছেন, কাজেই মেজাজ থাকবে খারাপ, এমনিতেই আপনি সিগারেট বেশি খান, তার পরিমাণ আরও বাড়বে। নিঃসঙ্গতা দূর করার জন্য মদ্যপান দিবেন বাড়িয়ে, স্ট্রোক হবে। যতই দিন যাচ্ছে ফুপুর সঙ্গে আপনার দূরত্ব ততই বাড়ছে। যেহেতু বাড়ি ছাড়াও ঢাকায় আপনাদের আরেকটি অ্যাপার্টমেন্ট আছে, কাজেই অনুমান করছি শেষের ভয়ঙ্কর দিনগুলিতে 2 জন থাকবেন 2 জায়গায়। কফি চলে এসেছে। ফোপা শুকনো মুখে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন। ফোপার মুখের ভাব দেখে আমার মায়া লাগলো। আমি কফি শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এতটা মন খারাপ করার কিছু নেই ফুপা, আগে ভাগে সমস্যা জানা থাকলে সমস্যা এড়ানো যায়। ফুপা গম্ভীর গলায় বললেন, তুমি যা বলছো তাই হবে, আমি সমস্যা এড়াতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। তুমি তো খবর রাখো না, মদ্যপান 3 গুণ বেড়েছে, এখন রোজই খাই। তোমার ফুপুর সঙ্গে বাক্যালাপ 7 দিনের ভেতর 2 দিনই থাকে বন্ধ। তুমি এসো, আজ সন্ধ্যায় কথা বলবো। ফুপার বাড়িতে যাবার আগে আগে পুরানো ঢাকায় গেলাম। অনেক খোঁজাখুঁজির পর তিতলি যে বাড়িতে থাকে সেটা বের করলাম। ভঙ্গুর দশার এক দোতলা বাড়ি। 8 ঘন্টার মতো কড়া নাড়ার পর বুড়ো মতো একটা লোক বের হয়ে এলেন। আমি তিতলির সঙ্গে দেখা করতে চাই শুনে তিনি খুবই সন্দেহজনক চোখে আমাকে দেখতে লাগলেন। লোকটা বলল, তিতলি এ বাড়িতে থাকে আপনাকে কে বলল? আমি বললাম, তার বাবা বলেছেন। লোকটা বলল, তিনি বলবেন কিভাবে, তিনি তো জেলে। আমি বললাম, ব্যাখ্যা করতে হলে অনেক সময় লাগবে, আপনি তিতলিকে দয়া করে বলুন হিমু এসেছে। লোকটা বলল, আপনি কোত্থেকে এসেছেন? আমি বললাম, এত সব জানার কোনো দরকার নেই, আমার নাম বললেই হবে। কি নাম বললেন? হিমু, হিমালয়। লোকটা বলল, দাঁড়ান এইখানে। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নেমে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই। বিরস মুখে বললেন, তিতলি বলেছে দেখা হবে না। আমি বললাম, আপনি কি আমার নাম বলেছিলেন? বলেছিলাম। গুবলেট পাকাননি তো? একটা বলতে গিয়ে আরেকটা বলেননি তো? বলেছি হিমু দেখা করতে চায়, হিমালয়। আচ্ছা ঠিক আছে। ভদ্রলোক ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হচ্ছে ভদ্রলোক আবার দরজা খুলে অপ্রস্তুত গলায় বলবেন, আপনাকে বসতে বলেছে। ইনটিউশন কাজ করল না। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও দরজা খুলল না। ফুপার পুরো বাড়ি অন্ধকার, পড়ছেও আলো নেই। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। গেট খুলে অনিশ্চিত ভঙ্গিতে ভিতরে ঢুকলাম। মনে হচ্ছে বাড়ি খা খা করছে, কেউ নেই। বারান্দায় পা দিতেই ফুপা বললেন, এসো হিমু, তোমার জন্যই অপেক্ষা করছি। আমি বললাম, বাড়ি এত অন্ধকার কেন? ফুপা বললেন, বুঝতে পারছি না, সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে,
শুধু এখানেই নেই। কোনো মানে হয় বলো তো? ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলাম, সে বলল কাটআউট চুরি হয়ে গেছে। কাটআউট কোনো বাড়িতে চুরি হয়? চোর কাটআউট দিয়ে কি করবে বলো দেখি? আমি বললাম, কাটআউট লাগিয়ে দিলেই হয়। ফুপা বললেন, এখানে যেসব পাওয়া যায় সেগুলো ফিট হয় না। ব্যাংকক থেকে এনেছিলাম, ড্রাইভারকে পাঠিয়েছি খুঁজে দেখতে কোথাও পায় কিনা। আমি বললাম, বাড়িতে কেউ নেই? ফুপা বললেন, তোমার ফুপু নেই, সামান্য একটু আর্গুমেন্ট হয়েছে, সুটকেস গুছিয়ে সন্ধ্যাবেলা চলে গেল। আমি বললাম, গেছেন কোথায়? ফুপা বললেন, বলে গেছে হোটেলে গিয়ে উঠবে, যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ইট ইজ হাই টাইম দ্যাট সামথিং হ্যাজ টু বি ডান। মনে হয় না এই মহিলার সঙ্গে বাস করতে পারবো। আমি বললাম, বাদল বাড়িতে নেই? ফুপা বললেন, আছে, ঘরে বসে কি সব যেন করছে, গোদের উপর বিষ ফোড়া। আমি বললাম, আমি ওর সঙ্গে একটু গল্প করে আসি ফুপা, অনেকদিন কথা হয় না। ফুপা বললেন, যাও। ও, আরেকটা কথা, তোমাকে ডিনারের নিমন্ত্রণ করেছিলাম, সরি অ্যাবাউট দ্যাট, কিছু রান্নাই হয়নি। কাজের মেয়ে দুজন আছে, ওরা রাখতে পারত, তোমার ফুপু তাদের নিষেধ করে দিয়েছে, দুজনকেই ছুটি দেওয়া হয়েছে। আমি বললাম, এটা কোনো সমস্যা না ফুপা, পাউরুটি আছে তো, ওই খেয়ে নেব। ফুপা বললেন, পাউরুটি খেতে হবে না, ড্রাইভারকে বলেছি জাপাই নিয়ে আসতে। বাদলের সঙ্গে কথাবার্তা বলার পরে তুমি ছাদে চলে এসো। বাদলের ঘরে ক্ষীরের প্রদীপ জ্বলছে। প্রদীপের সামনে সে পদ্মাসন হয়ে বসে আছে, তার পরনে গেরুয়া চাদর। আমি বললাম, হচ্ছে কি এসব? বাদল বলল, মনটা স্থিতি করার চেষ্টা করছি। তুমি বলেছিলে না, মন বিক্ষিপ্ত হলে প্রদীপের দিকে তাকিয়ে স্থিতি করা যায়। মনটা স্থিতি করার চেষ্টা করছি। আমি বললাম, ও, বলেছিলাম নাকি? বাদল বলল, কি আশ্চর্য, না বললে আমি জানবো কোত্থেকে? আমি বললাম, মন কি খানিকটা স্থিতি হয়েছে? বুঝতে পারছি না হিমদা, এসো ঘরে এসো। আমি বললাম, তোর সাধনায় বিঘ্ন হবে না তো? বাদল বলল, কি যে বলো তুমি? আমি বললাম, কাট আউট চুরি কি তুই করেছিস? বাদল বিস্মিত হয়ে বলল, কি করে বুঝলে? ও আচ্ছা, তুমি তো বুঝবেই, ঘর পুরোপুরি অন্ধকার না করলে প্রদীপের আলো স্পষ্ট বোঝা যায় না, এজন্যই কাট আউট খুলে ড্রয়ারে রেখেছি। ভালো করে নিহিমদা। বাদল উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিকই আছে। শুনলাম তুই আমেরিকা যাচ্ছিস। বাদল হাসল। আমি বললাম, কি পড়বি সেখানে? বাদল বলল, আমেরিকায় গেলে তবে তো পড়ব। যাচ্ছিস না? তুমি পাগল হলে হিমদা, আমি আমেরিকা যাব কেন? তাহলে যাওয়া হচ্ছে না? অফকোর্স না, এমনিতে অবশ্য কাউকে কিছু বলছি না, সবাই ভাবছে আমি যাচ্ছি, কাজেই আমাকে কেউ ঘাটাচ্ছে না, যা ইচ্ছা করতে পারছি। হেমদা, আমি এইখানেই থাকবো। আমি বললাম, ফোপা ফুপু তো মনে কষ্ট পাবেন। বাদল বলল, আমি চলে গেলে আরো কষ্ট পাবেন। তা ঠিক, তবে নিজের জীবন নিয়েও তো কিছু ভাবতে হবে, বড় হয়ে কি করবি? তুমি যা করছো আমিও তাই করব, রাস্তায় রাস্তায় ঘুরবো। হিমদা, এখন তুমি আমাকে মন স্থিতি করার কৌশলটা ভালো মতো শিখিয়ে দাও। প্রদীপটা শুধু কাঁপছে, জানালা দরজা বন্ধ করে দেব? পদ্মাসনটা কি ঠিক মতো হয়েছে?
আমি বললাম, সবই ঠিক আছে, দরজা খোলা রাখাই ভালো, এতে শরীর ঠান্ডা থাকবে, ফ্যান বন্ধ করে দে। বাদল বলল, চাদরটা খুলে খালিকা হব? আমি বললাম, রেশমি কাপড় গায়ে দিলে ভালো, তোর মটকা পাঞ্জাবি আছে না, ওইটা পরে নে। বাদল বলল, ভাগ্যিস তুমি এসেছিলে হিমুদা, তুমি না এলে কি যে হতো। আমি বললাম, তুই সাধনা চালিয়ে যা, আমি ফুপার সঙ্গে দেখা করে আসি। বাদল বলল, না না, তুমি এখানে বসো। এখানে বসলে হবে কি করে, তুই তো এখন সাধনা করবি। ও আচ্ছা, তাও তো কথা, আচ্ছা তুমি যাও। যা ভেবেছিলাম তাই, বরফ বা পানের যাবতীয় আয়োজন নিয়ে ছাদে বসেছেন। আইস বক্সে বরফ, ঝাল মরিচ মাখানো চীনাবাদাম। তিনি বসে আছেন শীতল পাটিতে, ঠিক বসে নেই, আধা শোয়া হয়ে আছেন। আমাকে দেখে তিনি বললেন, বসো হিমু, তোমার ফুপু চলে যাওয়াতে একদিক দিয়ে ভালো হয়েছে, ক্যাটক্যাট করে কথা শোনাবে না, মুখ গম্ভীর করে থাকবে না, পুরো বোতল শেষ করলেও কারো কিছু বলার নেই। আমি বললাম, পুরো বোতল শেষ করবেন? ফুপা বললেন, না, শরীরে সহ্য হয় না, 5 পেগের বেশি এখন আর পারি না, এর কম হলে ঘুমের অসুবিধা হয়, বেশি হলে বমি ভাব হয়। আমি বললাম, আপনি কি নিয়মিতই 5 করে চালাচ্ছেন? ফুপা বললেন, কাল একটু বেশি হয়ে গেল, 10 ক্রস করে ফেললাম, তারপর বমি টমি করে কেলেঙ্কারি অবস্থা। তবে কাল ঘুম ভালো হয়েছিল, এক ঘুমে রাত কাবার। এখন বলো হিমু, তুমি কেমন আছো? ভালো। ফুপা গ্লাসে লম্বা চুমুক দিতে দিতে বললেন, নেশাটা ঠিকমতো ধরুক, তারপর হায়ার ফিলোসফি নিয়ে আলাপ করব। মনের তরল অবস্থায় হায়ার ফিলোসফি নিয়ে আলাপ করতে ভালো লাগে। আচ্ছা, তুমি কি মৌলানা জালালউদ্দিন রুমির কবিতা পড়েছ? না ফুপা। আমিও পড়িনি, শুনেছি উনি নাকি মদ্যপান নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছেন। ভালো কাজ করলেও লোকে ভালো কথা বলে না, আর মদ্যপান তো কোনো ভালো কাজ না। এই নিয়েও একটা লোক ভালো বলবে ভাবাই যায় না, পড়ে দেখা দরকার, কি বলো হিমু? আমি বললাম, আপনি দেখি অতি দ্রুত চালিয়ে যাচ্ছেন ফুপা। ফুপা বললেন, প্রথম 3টা অতি দ্রুত খেতে হয়, তারপর স্লো, স্টেডি হয়ে যেতে হয়, এটাই নিয়ম। আমি বললাম, আজকে আপনি 5-এর ভেতর থাকবেন নাকি সীমা অতিক্রম করবেন? ফুপা বললেন, তোমার ফুপু নেই, সুযোগ যখন পাওয়া গেছে। বলেই ফুপা হেসে ফেললেন। তিনি বললেন, সীমা অতিক্রম করার আনন্দ আছে হিমু, আনন্দ আছে বলেই সবাই সীমা অতিক্রম করতে যায়। অবশ্য আমাদের হোলি বুকে সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে। ফুপা আবার হাসছেন। আমি বললাম, আপনি শুধু শুধু হাসছেন ফুপা। ফুপা বললেন, শুধু শুধু হাসছি নাকি, যা ভাবছো তা না, এখনো নেশা হয়নি, হাসছি আনন্দে। তোমার ফুপু বাড়িতে নেই, এই জন্যই আনন্দ বোধ হচ্ছে। আই হেট দিস উইম্যান, সারা জীবন হেট করেছি, মুখে কখনো বলিনি, ভদ্রতা করে বলিনি, আজ তোমাকে বললাম। আমি তাকিয়ে আছি, মনে হচ্ছে অন্ধকারেও ফুপার চোখ চকচক করছে, বিড়ালের চোখের মতো জ্বলছে। হিমু। জি ফুপা। মাঝে মাঝে ওই মহিলাকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করে। আমাকে খুশি করার জন্য সে আবার কখনো কখনো আহ্লাদি ধরনের কথা বলে। আমি মনে মনে বলি, চুপ হারামজাদি, কিন্তু বাইরে এমন ভাব দেখায় যেন আমি অনেক আনন্দিত। আমি বললাম, ফুপুকে আপনাকে পছন্দ করেন? ফুপা বললেন, কে জানে করে কিনা, হু কেয়ার্স।
বুঝলে হিমু, আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। 23 বছর এমন এক মহিলার সঙ্গে কাটালাম যাকে আমি সহ্যই করতে পারি না। আমি বললাম, ফুপা আর খাবেন না, আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। ফুপা বললেন, কথা জড়ালে কিছু আসে যায় না, কি বলছি তা বুঝতে পারছো তো? বুঝতে পারলেই হলো। একটু সরে বসো, হঠাৎ করে বমি টমি হয়ে যেতে পারে। কি যেন তোমাকে বলছিলাম? ও, কি পরিমাণ ঘৃণা আমি তোমার ফুপুকে করি সেটা ব্যাখ্যা করছিলাম। উদাহরণ দিলে তুমি বুঝবে, উদাহরণ না দিলে তুমি বুঝবে না। 4 বছর আগের কথা। অফিসে গেছি, রিনকি কাঁদতে কাঁদতে টেলিফোন করেছে। ডিম ভাজতে গিয়ে নাকি তার মার্শারিতে আগুন লেগে গেছে, সমস্ত শরীর পুড়ে গেছে। খবরটা শুনে এমন একটা আনন্দ হলো, তোমাকে আর কি বলবো হিমু। বারবার মনে হতে লাগলো আপদ গেছে, আপদ গেছে, বাঁচলাম। ভাগ্যিস মানুষের মনের কথা কেউ বোঝে না। মনের কথা বুঝতে পারলে বিরাট কেলেঙ্কারি হয়ে যেত। আমি এমন একটা ভাব করলাম যে মনের দুঃখে মারা যাচ্ছি। সারা রাত না ঘুমিয়ে তোমার ফুপুর পাশে বসে থাকলাম। বলেই ফুপা হাসতে লাগলেন। আমি বললাম, ফুপা। বলো। ফুপা, বালিশে মাথা রেখে শুয়ে পড়লে কেমন হয়? আপনি যেভাবে মাথা দোলাচ্ছেন তাতে মনে হয়। ফুপা আমাকে থামিয়ে দিয়ে বললেন, মাতাল হয়ে গেছে বলে ভয় পাচ্ছ? মোটেই না, মাতাল হলে ডাবল ভিশন হয়। সব জিনিস দুইটা করে দেখা যায়। আমি কিন্তু একটাই হিমু দেখতে পাচ্ছি, অনলি ওয়ান হিমু। বড় আনন্দ লাগছে, সত্যি কথা বলার আনন্দ। আমি বললাম, আপনি কিন্তু ফুপা সত্যি কথা বলছেন না। ফুপা বললেন, সত্যি বলছি না? এক বিন্দু না। ফুপুর গা যখন আগুনে পড়ে গেল তখন আপনি ভয়ঙ্কর মন খারাপ করেছিলেন। ফুপা বললেন, তোমার তাই ধারণা? হ্যাঁ, ওটা ছিল অভিনয়। আমি তোমাদের আসাদুজ্জামান নূরের চেয়ে অনেক ভালো অভিনয় জানি। ওই ছাগলাদারিকে আমি অভিনয় শেখাতে পারি। বলেই ফুপা আবারও হাসি শুরু করলেন। আমি বললাম, আপনি তাহলে জেনে শুনে এমন ভয়ঙ্কর জীবনযাপন করছেন কেন? ফুপা বললেন, উপায় নেই বলেই করছি। আমি বললাম, উপায় যে একেবারে নেই তাই বা বলছেন কেন? ফুপা বললেন, উপায়টা কি? আমি বললাম, এক সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুবেন, নাস্তা খাবেন, চা খাবেন, পরপর 2 কাপ চা, 2টা সিগারেট, তারপর শীষ দিতে দিতে ঘর থেকে বের হবেন, একটা রিক্সা নেবেন। 5 টাকার রিক্সা যত দূর যেতে চায় তত দূর যাবেন। তারপর রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করবেন, হাঁটতেই থাকবেন। মাঝে মাঝে বিশ্রামের জন্য থামতে পারেন, কিন্তু কখনোই পেছনের দিকে তাকাবেন না। ফুপা বললেন, কতদিন হাঁটবো? আমি বললাম, 5 বছর, 10 বছর বা 20 বছর, নির্ভর করে আপনি কতদিন বাঁচবেন তার উপর। ফুপা বললেন, হিমু, তুমি আসলেই পাগল, খারাপ ধরনের পাগল, আর ডেঞ্জারাস ম্যাডম্যান। ডেঞ্জারাস বলছি কারণ তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। আমি বললাম, পছন্দ না হবার কারণ নেই ফুপা। এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না, সবকিছু প্রচণ্ড গতিময়। ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ঘুরছে, ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে, শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে। এক সময় কিন্তু মানুষও ঘুরে বেড়াতো যাযাবরের মতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাখিদের দেখুন, তারা মহাসমুদ্র উড়ে পার হয়।
শীতের দেশ থেকে আসে গরমের দেশে, আবার উড়ে যায় শীতের দেশে, সারাক্ষণই উঠছে। সমুদ্রের মাছের ঝাঁকও তাই করে, মানুষেরও তাই করা উচিত। ফুপা বললেন, তাই করলে আজকের সভ্যতা, আজকের জ্ঞান বিজ্ঞানের কি হতো? আমি বললাম, এইসবের প্রয়োজন নেই ফুপা। ফুপা অবাক হয়ে বললেন, প্রয়োজন নেই? আমি বললাম, না, ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি। ফুপা বললেন, তুমি পাগল হিমু, পাগল, বদ্ধ উন্মাদ। আমি বললাম, আমরা সবাই পাগল ফুপা, পৃথিবীটাই একটা ম্যাড হাউস। আমি আজ উঠি, মাথা ধরেছে, ঘরে গিয়ে শুয়ে থাকব। ফুপা বললেন, এক্ষুনি খাবার নিয়ে আসবে। আমি বললাম, আসুক, আমার খেতে ইচ্ছে করছে না ফুপা, মাথা ধরলে আমি কিছু মুখে দিতে পারি না। ঘরে ফিরলাম অনেক রাতে। বায়েজিদ সাহেব আমার ঘরের সামনের মোড়ায় একা একা বসে আছেন। আমি বললাম, এত রাত পর্যন্ত জেগে আছেন, কি ব্যাপার বায়েজিদ সাহেব? বায়েজিদ সাহেব নরম গলায় বললেন, একটা ভালো খবর ছিল, এত আনন্দ হচ্ছে আপনাকে খবরটা না দিয়ে ঘুমোতে পারছি না। আমি বললাম, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? উনি বললেন, জি, আপনি যেমন বলেছিলেন ঠিক সেই রকম ছেলে, চাকরি করে, দেশ থেকে দেশে ঘুরে বেড়ায়। আমি বললাম, খুব ভালো খবর বায়েজিদ সাহেব। উনি বললেন, আপনার জন্যই হয়েছে, ছেলের একটা ছবি আছে আমার কাছে, ছবিটা কি একটু দেখবেন? আমি বললাম, অন্য একদিন দেখব, আজ প্রচন্ড মাথা ধরেছে। অবশ্য ছবি দেখার দরকার নেই, আমি জানি ছেলে সুন্দর, সুন্দর না? বায়েজিদ সাহেব বললেন, রাজপুত্রের মতো ছেলে, সব আপনার জন্যই হয়েছে, সব আপনার জন্য। আমি জানতাম হবে, যেই দিন আপনাকে বলেছি সেই দিনই আমি জানি, মেয়েকে চিঠিও লিখলাম। বায়েজিদ সাহেব চোখ মুছলেন। দুঃখে মানুষ কাঁদে, আবার আনন্দেও কাঁদে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না? প্রচন্ড মাথা ধরেছে, কিছু ভাবতে পারছি না। বায়েজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনি শুয়ে থাকুন, আমি একটু হাওয়া করি। আমি বললাম, আপনাকে কিছু করতে হবে না, দয়া করে আমাকে একা থাকতে দিন প্লিজ। ঘরে কি ঘুমের ওষুধ আছে? এক গাদা হিপনল খেয়ে শুয়ে থাকবো, মাথার যন্ত্রণার মুখোমুখি হতে চাচ্ছি না। মাথার যন্ত্রণায় খুব কষ্ট পেলাম। এই যন্ত্রণা দীর্ঘদিন আমাকে আচ্ছন্ন করে রাখল। দিন এবং রাত্রির ব্যবধান মুছে গেল। মনে হতো সবসময় দিন, সবসময় রাত। মেস থেকে তারা আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। হাসপাতালের ওয়ার্ডটি বিশাল, রোগীরা শুয়ে আছে, আমিও তাদের সঙ্গে শুয়ে আছি। স্থানকাল সম্পর্কেও বিভ্রমের মতো হলো। এই মনে হয় হাসপাতাল, এই মনে হয় হাসপাতাল নয়, স্টিমারের খোলা ডেক। সিটি বাজিয়ে স্টিমার চলছে, আমরা খুব দুলছি। ক্রমাগতই লোকজন আসছে আমাকে দেখতে। এগুলি মনে হয় বিভ্রম, মস্তিষ্ক কল্পনা করে নিচ্ছে। বড় মামাকে একদিন দেখলাম, তিনি আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বিড়বিড় করে বলছেন, এ কি সমস্যা বাঁধালি বলতো? এই দৃশ্য অবশ্যই বিভ্রম। বড় মামা মারা গেছেন অনেক দিন আগে। এক গভীর রাতে রূপাকে দেখলাম।
সে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলছে, কত কষ্ট করে তোমার ঠিকানা বের করেছি তা কি তুমি জানো? আমি তোমাকে হাসপাতালে রাখবো না, বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা মা, তারা কি বলবেন? যা বলার বলুক। একদিন দেখলাম সেতু এলো 1000 টাকা সঙ্গে নিয়ে। তার মুখ শুকনো, সে লজ্জিত ও বিব্রত। মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইল, তারপর বলল, আপনার টাকাটা নিয়ে এসেছি, এটা কি বালিশের নিচে রাখবো? রাখো। আমি যদি খানিকক্ষণ আপনার বিছানার পাশে বসে থাকি তাহলে কি আপনি রাগ করবেন? না। এই সব দৃশ্যের সবই কি কল্পনা? বুঝার কোনো উপায় নেই। একসময় তিতলি এসে উপস্থিত, তার পরনে আকাশী রঙের শাড়ি, হাত ভর্তি সবুজ চুড়ি। সে হাতের চুড়ির টুনটুন শব্দ করতে করতে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? পারছি, আপনি তিতলি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। তা তো দেখেছি, কি রোগা হয়ে গেছেন। কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, সম্ভবত মারা যাচ্ছি। প্রায় প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, ইদানিং এর সঙ্গে জ্বর হচ্ছে। কে দেখছে আপনাকে? সবাই দেখছে। মেসের একজন ঝি, সে তার দেশ থেকে মাথায় মাখার একটা তেল এনে দিয়েছে। ওইটা মাথায় মাখি, মাথায় মাখলে খুব আরাম হয়। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখছেন না? দেখছে, সবাই দেখছে। মৃত আত্মীয় স্বজনরাও নিয়মিত খোঁজ নিচ্ছেন। আমার বড় মামা তো প্রায়ই রাতে আমার সঙ্গে ঘুমান। ছোট বিছানা, দুজনের চাপাচাপি হয়। উপায় কি? শুধু বাদল আসছে না। অসুখের সময় ও পাশে থাকলে ভালো লাগতো। ও কোথায়? ও আমেরিকায় গেছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি যদি বিছানায় আপনার পাশে কিছুক্ষণের জন্য বসি, আপনি কি রাগ করবেন? না, রাগ করব কেন? আমার বাবারও মাথা ধরার রোগ আছে। মাথার যন্ত্রণায় উনি যখন ছটফট করতেন, আমি হাত বুলিয়ে দিতাম। বাবার ধারণা, আমি হাত বুলালেই বাবার মাথা ধরা সেরে যেত। আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না। আপনি কি আমার বাবার খবর জানেন? না। স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। আপনার বাবা কি আপিল করেছেন? আপিল করেছেন। আপনি যে খুব শান্ত ভঙ্গিতে ব্যাপারটা গ্রহণ করেছেন, তা দেখে আমার ভালো লাগছে। আমার বাবা আমাকে শান্ত থাকতে বলেছেন, আমি শান্ত হয়ে আছি। ভালো, খুব ভালো। আমার ধারণা আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ। আপনার ধারণা ঠিক আছে। পৃথিবীতে অশ্রেষ্ঠ মানুষ বলে কিছু নেই, সব মানুষই শ্রেষ্ঠ। বাবা আপনার সঙ্গে দেখা করতে চান, আপনি কি যাবেন? আপনার শরীর এত খারাপ, আমার বলতে লজ্জা লাগছে। আমি যাব, অবশ্যই যাব। স্বপ্ন দৃশ্যগুলিতেও কিছু সত্যি থাকে, কারণ পুরোপুরি সুস্থ হবার পর শুনলাম আসলে স্পেশাল ট্রাইব্যুনালে মোবারক হোসেন সাহেবের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপিল করেছেন, ওতে লাভ হয়নি। মার্সি পিটিশন করেছেন, তার ফলাফল এখনো জানা যাচ্ছে না। একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। মোবারক হোসেন সাহেব খুশি খুশি গলায় বললেন, হিমু কেমন আছো? ভালো। শুনেছ নিশ্চয়ই, ওরা আমাকে ঝুলিয়ে দিচ্ছে। জি, শুনেছি। দিনক্ষণ এখনো ঠিক করেনি, কিংবা কে জানে, হয়তো ঠিক করেছে, আমাকে কিছু বলছে না। ও, ভালো কথা, পরে আবার জিজ্ঞেস করতে ভুলে যাব।
তোমার বন্ধুর চাকরিটা কি হয়েছে? আমি বললাম, জানি না, আমি খোঁজ নেইনি। মোবারক সাহেব বললেন, কিছুই জানো না? জি না। উনি বললেন, তুমি শুনলে অবাক হবে, আমি তোমার ওই বন্ধুকে একদিন স্বপ্নে দেখলাম। সে আমাকে বলছে, স্যার একটু দোয়া করবেন, আমাদের একটা বাচ্চা হবে। তোমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর মতো একটা মেয়ে। মেয়েটা স্বামীর কথায় খুব লজ্জা পাচ্ছে। আমি তোমার ওই বন্ধুকে কোনোদিন দেখিনি, কিন্তু স্বপ্নে সঙ্গে সঙ্গে চিনে ফেললাম। মোবারক হোসেন সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপনি কেমন আছেন? মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, বুঝতে পারি না, কিছুই বুঝতে পারি না। হিমু? জি। আমার মাথাটা বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে। আমাকে যে সেলে রাখা হয়েছে সেখান থেকে 100 গজ দূরে জেলখানার ফাঁকা মাঠ। মাঝে মাঝে কয়েদিরা সেই মাঠে ফুটবল খেলে। এক রাতে কি হয়েছে জানো? হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার শিক ধরে মাঠটার দিকে তাকালাম। দেখি কি জানো, মাঠটার মাঝখানে একটা গাছ, বেশ বড় একটা গাছ। চারদিক ধুধু করছে, আর কিছুই নেই। গাছ কোত্থেকে এলো বলো তো? তিনি জবাবের জন্য অপেক্ষা করলেন না। কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় বললেন, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য ডেকেছিলাম। জরুরি কথাগুলো একটাও মনে পড়ছে না। জহির সম্পর্কে কি যেন বলতে চাচ্ছিলাম, মনে করতে পারছি না। জহির তোমার খুব ভালো বন্ধু ছিল, তাই না হিমু? জি। সে ছেলে কেমন ছিল বলো তো? আমি বললাম, সে অসাধারণ একটি ছেলে। মোবারক হোসেন সাহেব হাসতে হাসতে বললেন, অতি খারাপ মানুষ হয়েও অসাধারণ একটি ছেলের জন্ম দিয়েছি। এই তো কম কথা না, কি বলো? আমি বললাম, তা তো ঠিকই। মোবারক সাহেব বললেন, তুমি চলে যাও হিমু, বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন সাহেব বললেন, তোমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে হিমু, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে, রোদে বেশি ঘোরাঘুরি করবে না। আমি বললাম, জি আচ্ছা। উনি বললেন, আমি জেল কর্তৃপক্ষকে বলে রেখেছি, ফাঁসির দিন তারিখ হলে তোমাকে যেন জানানো হয়, যেন তোমাকে এই দৃশ্যটা দেখার অনুমতি দেওয়া হয়। তুমি একবার বলেছিলে তোমার খুব শখ এই দৃশ্য দেখার। এরা আমার অনুরোধ হয়তো রাখবে। আমি চুপ করে রইলাম। তিনি নিচু গলায় বললেন, তোমার জন্য সামান্য কিছু হলেও করতে পারছি, এই জন্য একটু ভালো লাগছে। তুমি কি চলে যাবার আগে কিছু বলবে, সান্ত্বনার কোনো বাণী? আমি নিচু গলায় বললাম, জাস্ট উইল বি। মোবারক সাহেব বললেন, কি বললে? কিছু বলিনি চাচা। আচ্ছা যাও, তোমাকে অনুমতি দিলে চলে এসো, কেমন? আচ্ছা হিমু, আজ কি পূর্ণিমা? তুমি তো আবার চন্দ্র সূর্যের হিসাব খুব ভালো রাখো। আমি বললাম, আজ পূর্ণিমা না। উনি বললেন, শুনেছি এরা ফাঁসির দিনের বেলায় দেয়, ভোরবেলায়। কদিন ধরে মনে হচ্ছে ওদের বলি, আমার বেলায় নিয়মের ব্যতিক্রম করে যদি রাতে করে তাহলে কেমন হয়, ভরা পূর্ণিমা রাতে। তাহলে কি ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং হবে না? আমি বললাম, চাচা যাই। মোবারক সাহেব বললেন, আচ্ছা যাও, আমার কথাবার্তায় কিছু মনে করো না, আজকাল কি বলি না বলি হিসাব রাখতে পারি না। জেল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি,
বিশেষ বিবেচনায় তারা মোবারক হোসেন সাহেবের শেষ ইচ্ছা পূরণ করেছেন। আমাকে আগামীকাল ভোর 4টায় যেতে বলা হয়েছে। ডিআইজি প্রিজন আমাকে একটি পাস দিয়েছেন। এটা দেখালেই জেলখানায় আমাকে ঢুকতে দেবে। আমি কি যাব দেখতে? অবশ্যই যাব। আমাকে যেতে হবে। এই নিমন্ত্রণের ব্যবস্থা প্রকৃতি নিজের হাতে করেছে। একে অগ্রাহ্য করার পথ কোথায়? কেন জানি মনে হচ্ছে আজ রাতে গাঢ় ঘুম হবে। ঘুমানো মাত্র ওই স্বপ্নটা দেখব। দরজার ওপাশ থেকে কেউ আমাকে ফিসফিস করে ডাকবে, হিমু, এই হিমু। ওই স্বপ্ন আমার দেখতে ইচ্ছা করছে না। আমি আজ সারা রাত জেগে থাকব, হাঁটব পথে পথে। কদিন ধরেই রাত 10টার দিকে লোডশেডিং হচ্ছে। কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং, কিন্তু আকাশ ভেঙে নেমেছে জ্যোৎস্না। সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। দরজার উপাশে বইটি এখানেই শেষ হলো। বইটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।